ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি লাইভে এসেছি। আ অনেকদিন হয়েছে যে লাইভে আসা হয় না এবং অনেক মেসেজ করেছেন আমাকে ইনবক্সে আমার ফেসবুকে এবং আমার লাইভে আ আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে অনেকেই অনেক কমেন্ট প্লাস মেসেজ করেছেন। আ তো অনেকের উত্তর দিয়েছি। সবার উত্তর ব্যস্ততার জন্য দেওয়া হয় না। তো যাই হোক। আ তো হ্যাঁ, অনেকে ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি লাইভে এসেছি। আ যারা জাপানে আসতে চান তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলার জন্য আ বিশেষ করে এখনো যারা ভাষা শুরু করেন নাই প্লাস যারা ভাষা শুরু করেছেন এবং ভাষা শিখছেন, তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে যদি আপনারা জাপানে জব ভিসা বা এসএসডব্লিউ, টিআইটিপি যে ভিসাতেই হোক না কেন আপনারা আসতে চান, তো আমার সাথে যোগাযোগ করবেন। যদি আপনারা মনে করেন আ যে আমার সাথে কি বলে? হ্যাঁ, ধন্যবাদ। তো যাই হোক, আ আর যারা এখনো ভাষা শেখেন নাই, তারা আমার সাথে যোগাযোগ করবেন। অলরেডি আমি আ আমাদের একটা নতুন ল্যাঙ্গুয়েজ স্কুল চালু হয়েছে। তো সেখানে আ আমরা আ ভাষা শেখানোর জন্য সরাসরি প্লাস হচ্ছে অনলাইনেও সার্ভিস দেওয়ার জন্য ২ টাই হচ্ছে চালু করেছি। তো যারা সরাসরি সম্ভব হলে সরাসরি চাইলে করতে পারেন, সমস্যা নাই। আর যারা হচ্ছে আ অনলাইনে করতে চান, অনলাইনে করতে পারেন। এবং এই ক্ষেত্রে শুধু ভাষার পাশাপাশি আপনাদের জন্য আরেকটা যে প্লাস পয়েন্ট থাকবে, আ যে স্পেশাল কিছু ক্লাস জাপান বিষয়ে, জাপানের কাজ সম্পর্কে প্লাস জাপান কালচার সম্পর্কে, মানে জাপান বিষয়ে বিস্তারিত আরো বিস্তারিত জানার জন্য স্পেশাল সপ্তাহে একটা ক্লাস থাকবে যেখানে আমরা আ স্পেশালি জাপান সম্পর্কে সেখানে আপনাদেরকে একটা ধারণা দিয়ে থাকবো। মানে শুধু ভাষা শেখা না, মানে ভাষা শেখার পাশাপাশি আরো কিছু আ আ শেখার যেগুলো আছে, যেগুলো প্রয়োজন, মানে আপনার জাপানে এসে যে জিনিসগুলো স্পেশালি দরকার, সেই জিনিসগুলা হচ্ছে আমি আগে সেভাবে শিখাবো। দুঃখিত, আমার ভয়েসটা একটু আ আ অন কি বলে, আমার ঠান্ডা লেগেছে তো যার জন্য একটু অন্যরকম শোনা যেতে পারে। এজন্য দুঃখিত। মেবি এড হতে চাচ্ছিলেন, কাইন্ডলি এটা ক্যানসেল হয়ে গেছে। তো যদি কেউ সরাসরি লাইভে জয়েন করে কথা বলতে চান, আ আ জয়েন হতে পারেন। কোন সমস্যা নাই। দুঃখিত, একজন এড হয়েছিলেন তো উনি আ আমি আ কনফার্ম করার আগেই উনি বের হয়ে গেছে। তো যাই হোক, যারা লাইভ দেখছেন, যদি কারোর সরাসরি লাইভে আ এসে আপনাদের যদি প্রশ্ন করার ইচ্ছা থাকে বা আপনারা যদি কিছু জানতে চান, সেক্ষেত্রে লাইভে জয়েন করতে পারেন। আর আমি বেসিক্যালি যে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা এখনো ভাষা শিখেন নাই তাদের ক্ষেত্রে বলছি, তারা জাপানে আসতে চান, তারা ভাষা শেখার ক্ষেত্রে আপনি বাসা থেকেও নিজে ঘরে বসেও ভাষা শিখতে পারবেন। আর যদি চান যে সরাসরি গিয়ে আপনি আ ক্লাসে জয়েন করে ভাষা শিখতে চান, তাহলে সেক্ষেত্রে সেটাও পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আ জাপানে আসার ক্ষেত্রে জব ভিসা, তারপরে আপনার ইন্টারন্যাশনাল জব ভিসাতে যারা আসতে চান, প্লাস এসএসডব্লিউ, টিআইটিপি এবং স্টুডেন্ট ভিসা। যেকোনো ভিসাতে আসার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অলরেডি এই ভিসাগুলো নিয়ে কাজ করা শুরু করেছি। আ তো ইনশাআল্লাহ আমাদের অ্যা আ কয়েকটা কাজ চলছে যেখানে চান্স পেয়েছে, কয়েকজন হয়েছে যারা ইন্টারভিউতে চান্স পেয়েছে এবং তাদের প্রসেসিং চলতেছে। আর অলরেডি আমাদের হচ্ছে যে গিয়ে আমাদের মাধ্যমে অলরেডি ৩ জন এসেছে জাপানে। আর হ্যাঁ, একজন এড হতে চাচ্ছে। আমি একজনকে এড করতেছি। ঠিক আছে? সোহেল আলম। এড হয় নাই নাকি? এড করলাম তো। হ্যাঁ, হয়েছে। আ যিনি লাইভে এড হয়েছেন, আপনি কি আ কথা শুনতে পাচ্ছেন? সোহেল ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার
আপনার নেট ক্লিয়ার না। আপনার ক্যামেরা ভালো দেখা যাচ্ছে না। প্লাস আপনার ভয়েস আসছে না। আচ্ছা, যদি আপনি আমার কথা ক্লিয়ারলি শুনে থাকেন তাহলে অ্যান্সার করবেন। আর যাদের কোনো আ বিষয়ে লাইভে যদি সরাসরি এসে প্রশ্ন করতে সমস্যা হয় তারা আমাকে লাইভে কমেন্টে প্রশ্ন করতে পারেন। যেকোনো বিষয় জানার থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। যিনি কমেন্ট করেছেন যে ভিসা অ্যাপ্লিকেশনের সময় বাবা-মার আইডি কার্ড লাগে কি? আ অ্যাপ্লিকেশনের সময় লাগে কি? আপ আপনার যত ডিটেইলস আছে এটা তো দরকার আছে। বাবা-মার আইডি কার্ড অ্যাপ্লিকেশনের সময় উম প্রয়োজন হবে না। এটা শুধুমাত্র আপনার আইডি কার্ড থাকলেই হবে। বাবা-মার আইডি কার্ডের প্রয়োজন হবে না। যদি আপনার আইডি কার্ডে কোনো সমস্যা থাকে বা আপনার ডকুমেন্টে যদি কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে হয়তোবা আপনার সেটাকে কারেকশন করার জন্য প্রয়োজন হতে পারে। তবে আমার জানা মতে যে বাবা-মার আইডি কার্ড প্রয়োজন হয় আমার জানা নাই। ঠিক আছে? আ শুধুমাত্র নিজের যেগুলা আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলা এগুলা প্রয়োজন হতে পারে। তাছাড়া এর বাহিরে অন্য কিছু প্রয়োজন হওয়ার কথা না অন্য কারোর। আ তো যাই হোক, যে বিষয়টি বলতেছিলাম, আপনাদের যদি আর কারোর কোনো আ প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক আছে? কোনো বিষয় জানার থাকলে। তো আমি বেশি কথা বলব না। আমি অল্প সময়ে শেষ করতে চাই। আ অনেকে অনেক কমেন্ট করেন। সবার উত্তর দেওয়া হয় না। এজন্য খুবই দুঃখিত। কারণ আমি এখন অনেকগুলো কাজের সাথে জড়িয়েছি। ঠিক আছে? আমার যেহেতু যারা আমার সম্পর্কে জানেন বা অনেকদিন ধরে আমার চ্যানেলে আছেন বা আমার লাইভ দেখেন বা আমার ভিডিও দেখেন তারা জানেন আ যে আমি জব করি প্লাস পাশাপাশি আমার যেহেতু আমি জাপানে থাকি, ফ্যামিলি নিয়ে থাকি। পাশাপাশি আমি আবার জাপানিজ ভাষা শেখানো প্লাস হচ্ছে যে নতুন করে হচ্ছে যারা জাপানে আসতে চাচ্ছে তাদের জন্য আ মানে ভিসা প্রসেসিং করা এই সবকিছু কাজ মিলিয়ে মানে অনেক ব্যস্তই বলা যায়। আ তো এইজন্য লাইভেও আসা হয় না। আর অনেকে ভিডিওতে কমেন্ট করেন, সবার উত্তর সেভাবে দেওয়া হয় না। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। সবার কাছে আম ক্ষমা চেয়ে নিচ্ছি। আম অনেকে আছে যে আমার কাছে জানতে চেয়েছেন যে এসএসডব্লিউ ভিসাতে আ সরি, যারা ম্যারিড আছে বিশেষ করে যদি কোনো মেয়ে এখানে থেকে থাকে, আমি জানি না যারা এখন থাকুক বা পরবর্তীতে আমার লাইভ যারা দেখবেন, যদি কোনো আ মেয়ে বা মহিলা যারা বিবাহিত আপনারা যারা জাপানে আসতে চান তাদের ক্ষেত্রে আমি কিছু আ তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। যে আপনারা জাপানে আসার ক্ষেত্রে আ কিছু জিনিস ভুল করবেন না। যদি কারোর বেবি থাকে সেই ক্ষেত্রে আপনারা জাপানে আসার জন্য যদি আপনার কোয়ালিফিকেশন না থাকে মানে আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট না থাকে সেই ক্ষেত্রে আপনাদের জাপানে আসাটা উচিত হবে না। কারণ আ আপনার যদি ছোট বেবি থাকে সেই ক্ষেত্রে আপনার জাপানে আসতে গেলে আপনার অবশ্যই বেবিকে রেখে আসতে হবে। যদি আপনি জব ভিসাতে ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসতে পারেন, তবেই হচ্ছে গিয়ে আপনি আপনার বেবিকে নিয়ে আসতে পারবেন। আমি এই কথাগুলো এজন্য বলছি কারণ আমাকে অনেকে আ এই বিষয়ে প্রশ্ন করে থাকেন বা অনেকে এই বিষয়ে জানতে চান সেজন্য বলছি। তো যারা এই বিষয়টি উম আ যা যারা শুনতেছেন এখন আমার লাইভটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যাদের আ বেবি আছে তারা জাপানে আসার ক্ষেত্রে এসএসডব্লিউ ভিসা বা অন্য কোনো ভিসাতে আসতে চাবেন না। কারণ যদি আসতে চান তাহলে কিন্তু অনেক সমস্যা আছে। আপনি আপনার বেবিকে নিয়ে আসতে পারবেন না। যদি আপনি জব ভিসাতে আসেন, সেই ক্ষেত্রে আপনি সাথে যদি নাও নিয়ে আসতে পারেন, আপনি ৬ মাস বা ১ বছরের ভিতরে চেষ্টা করলে আনতে পারবেন। তবে আ এসএসডব্লিউ ভিসাতে বা আ টিআরটিপি এই ভিসাতে তো আনতেই পারবেন না। আর আরেকটা কথা বলে নিই, অনেকের কাছে এখনো ভিসা সম্পর্কে একেবারেই বলা যায় যে কোনো ধারণাই নাই। ঠিক আছে? যে কোন ভিসাতে কতদিন থাকা যাবে, কোন ভিসা প্রসেসিং এ আ জাপানে কতদিন পরে মানে অ্যাপ্লিকেশন করলে পার্মানেন্ট থাকা যাবে বা কতদিন কাজ করা যাবে এই সম্পর্কে দেখেছি আমি আমার কাছে এই বিষয়ে অনেক মেসেজ আসে। দেখেছি যে অনেকেই জানে না এই বিষয়গুলো। ঠিক আছে? তো আমি আজকে লাইভে এই বিষয়টি একটু ক্লিয়ার করে দিতে চাই যে যারা এই বিষয়গুলো বোঝেন না বা জানেন না তাদের উদ্দেশ্যে আমি একেকটা ভিসার
থাকার এবং কিভাবে প্রসেস করে জাপানে পার্মানেন্ট থাকা যায়, আমি সেই বিষয়ে এখন একটু ডিটেইলস বলে দিচ্ছি, হ্যাঁ? আ আচ্ছা, কথা বলার আগে একটা কমেন্ট এসেছে। আমি একটু কমেন্টটা পড়ি, তারপরে আপনাদেরকে বলছি। আ যিনি প্রশ্ন করেছেন, না, এরকম কোনো এরকম কোনো আ আনসিলেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ কোম্পানি যদি আপনাকে সিলেক্ট করে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে বাদ দিবে এরকম কোনো নাই। কারণ জাপানিজরা যদি আপনার সেরকম যদি সমস্যা হতো, আপনার আ যদি ডকুমেন্টে কোনো সমস্যা হয় বা ঝামেলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই তারা আ সেটা ক্যানসেল হতে পারে। বাট আপনার যদি ডকুমেন্টে কোনো সমস্যা না থাকে বা আপনার আ দেশে যদি আইনত কোনো সমস্যা বা ঝামেলা না থেকে থাকে, সেক্ষেত্রে আমার জানা মতে যে এখানে সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? তো আশা করি আমার কথা ক্লিয়ার। তো যে বিষয়টি বলছিলাম যে ভিসার বিষয়টা অনেকেই বুঝেন না। আমি একটা করে ভিসার ব্যাপারটা ক্লিয়ার করতেছি। যারা টিআরটিপি তে আসতে চান তাদের ক্ষেত্রে বলছি। টিআরটিপি তে আসতে গেলে আপনার জাপানে পার্মানেন্ট হতে গেলে প্রচুর মানে সময়ের প্রয়োজন। ঠিক আছে? অনেকটা লেংথি প্রসেস বলা যায়। বিশেষ করে টিআরটিপি তে আসলে হচ্ছে আপনার ৩ বছর অবশ্যই আপনার আ জাপানে আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতে আপনার কাজ করতে হবে। আপনি ৩ বছর আগে পরিবর্তন করতে পারবেন না। তবে যদি আপনি পরিবর্তন করতে চান, একটা সুযোগ আছে। আপনি ৩ বছর পরে আ সরি, ৩ বছর পরে না, ১ বছর পরে যখন আবার ভিসা রিনিউ করা হয়, সেই সময় যদি আপনি পরিবর্তন করতে চান, ওই সময় আপনি করতে পারবেন। তবে হতে হতে পারে সেটা আপনাকে দেশে চলে যেতে হতে পারে। একবারে সবকিছু জাপানে সবকিছু বাতিল করে আপনার মানে জাপানে থাকা অবস্থায় জব খুঁজে সবকিছু কথা মানে ফাইনাল মানে কি বলে? আপনার জব কনফার্ম করে তারপরে আপনি দেশে গিয়ে ৩ মাস বা ৬ মাস থেকে সেক্ষেত্রে আপনি জাপানে আসতে পারেন। ঠিক আছে? আর জাপানে থেকে টিআরটিপিতে থেকে জব চেঞ্জ করাটা খুবই ডিফিকাল্ট। এটা বলা যায় যে মানে নেই বললেই চলে। হ্যাঁ? যারাই পরিবর্তন করেছে টিআরটিপি থেকে তারা হচ্ছে আপনার কিছু আছে যে ১ বছর শেষ করে তারপরে দেখা যাচ্ছে তার ভিতরে সে অন্য কোনো স্কিল মানে উপরে টেস্ট দিয়েছে এবং সেটাতে সে পাস করার পরে যদি সে মনে করে যে সে সেই জবে যেতে চায়। ফর এক্সাম্পল, একজন ধরেন কনস্ট্রাকশন কাজে এসেছে। তো সেক্ষেত্রে সে তার ওই কাজটা ভালো লাগতেছে না। সেই কাজ আ আ করতে পারতেছে না। দেখা যাচ্ছে সেখানে অনেক প্রবলেম। তো সে যদি তার অন্য স্কিল টেস্ট দেয়, যেমন হোটেল ম্যানেজমেন্ট হতে পারে কিংবা এগ্রিকালচার হতে পারে অথবা কেয়ার গিভার হতে পারে। যেটাই হোক না কেন। তো সেই ক্ষেত্রে সে যদি কাজটা পরিবর্তন করতে চায়, টিআরটিপি থেকে কিন্তু এসএসডব্লিউ তে যাওয়া মানে ভিসাটা পরিবর্তন করা, এটা ৩ বছরের আগে করাটা খুবই কঠিন একটা কাজ। তবে ১ বছরের মাথায় যখন ভিসা রিনিউ করা হয়, সেই ক্ষেত্রে সে যদি পরীক্ষা দিয়ে পাস করে যদি জব খুঁজতে পারে এবং জব যদি তার কনফার্ম হয়ে যায়, তখন সে জাপানে যে কোম্পানিতে ছিল সেখানে যদি সে বলে যে, "আমি আর কাজ করব না। আমি জাপানে মানে জাপান থেকে চলে যাব। একবারের জন্য চলে যাব।" তখন সে দেশে একবারের জন্য চলে গিয়ে তারপরে হচ্ছে সে আবার মানে যেই কোম্পানিতে আসতে চায় বা যেখানে আগে থেকে ইন্টারভিউ দিয়ে রেখেছে, সেই কোম্পানির প্রসেস অনুযায়ী ৩ মাস বা ৬ মাসের ভিতর সে জাপানে আবার ঢুকতে পারবে। সমস্যা হবে না। ঠিক আছে? বাট তার পরবর্তী যদি নিনেন মেগো বলে যেটা আরকি, মানে ১ বছর শেষ হওয়ার পর যখন ২ বছর আ ভিতরে আরকি রানিং চলতে থাকে, সেই ক্ষেত্রে চেঞ্জ করাটা ডিফিকাল্ট এবং ৩ বছরের ভিতরে ঢুকলেও তখন চেঞ্জ করাটা ডিফিকাল্ট। তো একবারে ৩ বছর শেষ হলে তারপরে হচ্ছে গিয়ে আপনারা ভিসাটা পরিবর্তন করে টিআরটিপি থেকে পরিবর্তন করে এসএসডব্লিউ তে পরিবর্তন মানে এসএসডব্লিউ তে আসতে পারবেন। আর বিশেষ করে যাদের হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট, আমি তাদের উদ্দেশ্যে বলব, আপনারা কষ্ট করে হলেও যদি একটু টাকা বেশি খরচ হয়, আমি বলব যে অবশ্যই আপনারা আ জব ভিসাটা ট্রাই করবেন। এর কারণ হচ্ছে আপনি যদি জব ভিসাতে আসতে পারেন তাহলে কিন্তু আপনার এত ভিসা রিনিউ করা, তারপরে এত হ্যাসেল মানে এত ঝামেলা পোহানোর কোনো প্রয়োজন হবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আ ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসলে আ ১ থেকে আ
৩ বছরের ভিতরে আপনি জাপানে পার্মানেন্ট হওয়ার একটা সুযোগ পেয়ে যাবেন। ঠিক আছে? এটা হচ্ছে আগে আ দেখা যাচ্ছে ৫ বছর ১০ বছর সময় লেগে যেত। কিন্তু এখন এতটা সময় লাগে না। এখন জাপানে একটা পয়েন্ট সিস্টেম চালু করেছে যে আ একটা মানুষ আ আ মানে একজন আ কি বলে? ধরেন একজন ফরেনার সে আ কোন কোম্পানিতে জব করতেছে এবং তার জব অনুযায়ী সে কতদিন আছে সেই অনুযায়ী একটা পয়েন্ট কাউন্ট করা হয়। তো মেবি 80 পয়েন্ট বা 90 পয়েন্ট এরকম হলে সেই ক্ষেত্রে আ দেখা যাচ্ছে সে মানে পার্মানেন্ট হতে পারে জাপানে। ঠিক আছে? আ আর তাছাড়া এসএসডব্লিউ এর ক্ষেত্রে বলছি, এসএসডব্লিউ তে যারা আছে বা যারা আসবে তাদের ক্ষেত্রে হচ্ছে ২ টা সিস্টেম আছে। এই জায়গাটা অনেকে ভুল করে। তো যারা ভিডিওটা দেখছেন এটা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনবেন। যারা আরকি জাপানে আসতে চান বা আগ্রহী। এসএসডব্লিউ এর ক্ষেত্রে ভুল করে অনেকেই বারবার জিজ্ঞেস করে যে লেভেল 2 তে গেলে কি ফ্যামিলি নিয়ে আসা যাবে কিনা? লেভেল 2 তে আ গেলে কি করা যাবে? এটা জিজ্ঞেস করে। তো সব ক্ষেত্রে কিন্তু আপনার লেভেল 2 টা নাই। বিশেষ করে কেয়ার গিভার রা যারা আসতে চান আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি যদি কেয়ার গিভার এ সরাসরি বাংলাদেশ থেকে এসএসডব্লিউ তে আসেন, এই কথাটা ভালোমতো শুনবেন। এসএসডব্লিউ তে যদি বাংলাদেশ থেকে কেয়ার গিভার এ আসেন, তাহলে আপনাকে এসএসডব্লিউ তে থাকা অবস্থায় ৩ বছর জাপানে কেয়ার গিভার এ কাজ করতে হবে। এরপরে হচ্ছে আপনাকে খাইগো ফুকুশিশি পাস করতে হবে এবং আপনার হাতে সময় থাকবে মাত্র ২ বার পরীক্ষা দেওয়ার। মাত্র ২ বার। কারণ হচ্ছে আপনার লে আ আ কেয়ার গিভার এ ৫ বছর কাজ করার সুযোগ আছে আপনার এসএসডব্লিউ তে এবং এই ৫ বছরের ভিতর আপনি খাইগো ফুকুশিশি দিতে পারবেন ৫ বার। বাট আপনার খাইগো ফুকুশিশি দিতে গেলে আপনার ৩ বছরের কেইকেন দরকার, এক্সপেরিয়েন্স যেটা আরকি। তো এই কেইকেনটা যদি না থাকে তাহলে আপনি খাইগো ফুকুশিশি পরীক্ষাটা দিতে পারবেন না। ঠিক আছে? তো যার জন্য আপনার জাপানে এসে কেয়ারগিভার এর কাজ করতে গেলে আপনার ৩ বছর সময় লেগে যাবে এবং এই ৩ বছরের ভিতর হচ্ছে আপনার জিসুমুশা কেনশু বলে একটা কেনশু আছে। এটাকে উকেমাস করতে হবে। I mean এই কেনশুটা আপনাকে দিতে হবে। প্লাস হচ্ছে আপনার তারপরে খাইগো ফুকুশিশি পরীক্ষাটা হচ্ছে দিতে হবে। এবং এইটাতে আপনি ২ বার দেওয়ার সুযোগ পাবেন। যদি আপনি ২ বার পাস করতে পারেন তাহলেই হচ্ছে আপনি জাপানে পরবর্তীতে পার্মানেন্ট বলতে আপনি একজন জাপানিজের মতো করে জাপানে থাকতে পারবেন। I mean আপনি যদি মনে করেন যে আপনি জাপানে এসে আপনি কাজ করবেন, তাহলে করতে পারবেন। আপনার মন চাইলো যে আপনি কাজ করবেন না, তাহলে সেটাও করতে পারবেন। আপনি চাইলে আপনি পারমানেন্ট পার ফুল টাইম না করে আপনি হাফ টাইম বা আপনি দেখা যাচ্ছে ৪ ঘন্টা বা ৫ ঘন্টা কাজ করবেন। মানে যেটা খুশি আপনি করতে পারবেন, সমস্যা নেই। তবে শর্ত হচ্ছে আপনি কেয়ার গিভার এই কাজ করতে হবে। এর বাহিরে অন্য কোনো কাজ করতে পারবেন না। জাপানের রুলস হচ্ছে আপনি আ ধরেন যারা স্টুডেন্ট ভিসাতে আসে তাদের ক্ষেত্রেও সেম। সে যেই বিষয়টা সেনমন গাক্কো করে বা যেই আ সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে সেই রিলেটেড কাজই কিন্তু তাকে করতে হয় বেশিরভাগই। ঠিক আছে? সেই ধরনের কাজ করতে হয়। তো জাপানে আপনার এসএসডব্লিউ তেও ঠিক সেম সিস্টেম। আপনি যে ভিসাতে আসবেন, আপনি যদি কেয়ার গিভার এ আসেন আপনাকে কেয়ার গিভার কাজই করতে হবে। আপনি এটাতে যত স্কিল করেন বা যাই করেন না কেন, আপনি অন্যটাতে কাজ করতে পারবেন না। ঠিক আছে? সেটা আপনি জাপানে থাকেন বা না থাকেন। আর অন্য কাজে আরকি কেয়ার গিভার ছাড়া যদি এসএসডব্লিউ তে অন্য কোনো কাজে আসেন, সেটা হতে পারে হোটেল ম্যানেজমেন্ট বা রেস্টুরেন্ট কিংবা আ কনস্ট্রাকশন, এগ্রিকালচার বা যেটাই হোক না কেন, সেখানে আপনার ৫ বছর এসএসডব্লিউ তে কাজ করতে হবে। তারপর হচ্ছে আপনার লেভেল 2 তে যেতে হবে। এরপরে হচ্ছে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কিন্তু তখনও কিন্তু আপনি পার্মানেন্ট হতে পারবেন না। আপনাকে আরো ৫ বছর হচ্ছে লেভেল 2 তে কাজ করতে হবে। দেন হচ্ছে আপনি 10 ইয়ার্স আফটার 10 ইয়ার্স আরকি তখন আপনি পার্মানেন্ট হওয়ার জন্য আবেদন করতে পারবেন। বাট কেয়ার গিভার এ যদি কেউ আসেন এই ক্ষেত্রে আপনার এই সমস্যাটা নাই বা এই ঝামেলাটা নাই। এক্ষেত্রে হচ্ছে আপনারা আ আ যে, যে কেয়ার গিভার আসবে আ যদি সে চায় ৩ বছর কেয়ার গিভার এর কাজটা করার পরে দেন হচ্ছে আ খাইগো ফুকুশি পাস করে পার্মানেন্ট হতে পারবে। আরেকটা বলে দেই, কেয়ার গিভার এর আরেকটা সুযোগ আমি বলে দিচ্ছি মানে সুবিধা। এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি। যারা দেখেছেন তারা হয়তোবা জানেন। তারপরে যারা জানে না আমি তাদের উদ্দেশ্যে আরেকটু ক্লিয়ার করে বলে দিই। আপনার কেয়ার গিভার সেক্টরে যদি কেউ আসেন, আপনি কি আ আ কি বলে? আপনার কি উন্নতি করতে পারবেন জাপানে আসলে? যেমন আপনি আপনার ভাষাটাকে অনেক আ আ
কি বলে? অনেক হাই আরকি। মানে অন্যান্য কাজে আসলে আপনি আ যতটুকু ভাষা পারবেন তার থেকে বেশি আপনি যদি কেয়ার গিভার কাজে আসেন, আপনি অনেক ভালো ভাষা পারবেন এবং অনেক মানে কি বলে? অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? অনেক ধরনের কাজ করতে পারবেন, অনেক ধরনের কাজ শিখতে পারবেন। প্লাস হচ্ছে আপনি কেয়ার গিভার কাজ করে খাইকো ফুকুশিসি পাস করার পরে আরো ৫ বছর কেয়ার গিভার এ কাজ করে খাইগো ফুকুশিসি হিসাবে একজন খাইগো ফুকুশিসি শোকুইন হিসাবে কাজ করার পরে দেন হচ্ছে আপনি কেয়ার ম্যানেজার এর জন্য আপনি আবেদন করতে পারবেন। সরি আগে আপনাকে কেয়ার ম্যানেজার এক্সাম দিতে হবে। ৫ বছর কেয়ার গিভার এ কাজ করার পরে আপনাকে ওই ৫ বছরের মধ্যে আপনি কেয়ার ম্যানেজার এ পড়াশোনা করতে পারবেন। দেন আপনি যদি ৫ বছর পরে কেয়ার ম্যানেজারের পরীক্ষা দিয়ে যদি আপনি পাস করেন, দেন আপনি জাপানে একজন অ্যাজ এ কেয়ার ম্যানেজার হিসাবে আপনি কোম্পানিতে জয়েন করতে পারবেন। যদি আপনার ওই সার্টিফিকেটটা থাকে, আপনি যদি পাস করতে পারেন। তো সেই ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করতে পারে যে কেয়ার ম্যানেজার হলে কি আমি বেতন ভালো পাবো কিনা? এ ধরনের কমেন্ট আসলে আমার কমেন্ট বা মেসেজ আমার অনেক আসে। অনেকেই জানতে চান এই কাজে বেতন কেমন, ওই কাজে বেতন কেমন? আমি সবাইকে একটা বেসিক একটা ধারণা দেই যে আপনি যে কাজেই ঢুকেন না কেন, স্টার্টিং এ আপনার সব কাজেই হচ্ছে বেতনটা মানে বেসিক সেলারি যেটা সেটা হচ্ছে ১,০০,০০০ যদি আপনি ফুল টাইম জব করেন, আমি পার্ট টাইম এর ক্ষেত্রে বলছি না। ঠিক আছে? যারা ফুল টাইম জব করেন তাদের ক্ষেত্রে বলছি ১,৭০,০০০ থেকে ২,০০,০০০ এর ভিতরেই বেশি হয়ে থাকে। ঠিক আছে? এর ভিতরেই হয় আপনার হচ্ছে বেসিক সেলারিটা। তবে যারা হচ্ছে আ কি বলে? ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসে। তো সেই ক্ষেত্রে কিছু কাজ আছে অনেক ফ্যাসিলিটি দিয়ে মানে বেসিক সেলারিটা কিন্তু মোটামুটি আ ১,৭০,০০০ থেকে ২,১০,০০০ বা ২০ এর ভিতরে এরকমই থাকে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার বেসিক সেলারি। আর বেতনটা আ এর বাহিরে হচ্ছে আপনার কম বেশি বোঝার উপায়টা হচ্ছে আপনার বেতনের সাথে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে আপনাকে কোম্পানি থেকে আ কেয়ার গিভার এর সুযোগ সুবিধা কেমন? আচ্ছা ঠিক আছে আমি এ এ বলতেছি caregiver এর সুযোগ সুবিধা কেমন আমি একটু পরে বলতেছি। যেহেতু আমি এখন সেলারি নিয়ে কথা বলতেছি। তো সেলারিটা হচ্ছে আপনার বেসিক সেলারি আমি যেটা বললাম এটার ভিতরে থাকে। তবে আপনার কোম্পানি যখন আপনাকে যে কেয়াকুশো বলে যেটাকে আরকি যেটা আ মানে আপনার কোম্পানি থেকে যে চুক্তিপত্রটা, ঠিক আছে? ওই চুক্তিপত্রতে লেখা থাকে বা আপনাকে আগে থেকে বলবে যে আপনার বেতনের সাথে আপনাকে কি সুযোগ দিবে, কি তেয়াতে বলে এটাকে, হ্যাঁ? মানে ভাতা যেটা বাংলাতে ব্যবহার করা হয়, ভাতা বলে যেটাকে, ঠিক আছে? তো এইটার উপরে নির্ভর করে হচ্ছে আপনার বেতন কম বেশিটা, হ্যাঁ? আপনার কোম্পানি আপনাকে যত বেশি ভাতা দিবে আরকি, যত বেশি তেয়াতে থাকবে আপনার সেলারির সাথে তার মানে বুঝবেন যে আপনার সেলারিটা তখন অনেক বেশি হবে। ঠিক আছে? আ যেমন আপনার কি হতে পারে তেয়াতেটা যেমন আপনার বাসা ভাড়া দিতে পারে, যাতায়াত খরচ দিতে পারে। তারপরে হচ্ছে আপনার আ কি বলে? আপনি যে নাইট করবেন, যদি আপনার নাইটের কাজের সুযোগ থাকে সেক্ষেত্রে বিশেষ করে অন্যান্য কাজের ক্ষেত্রে নাইটের সুযোগ সুবিধা একটু কম থাকে। যেমন কেয়ার গিভার এর কাজে থাকে আর রেস্টুরেন্টে যারা জব করেন সেখানে যদি রাতের ডিউটির সুযোগ থাকে সেক্ষেত্রেও আপনার নাইটের জব মানে নাইটের ডিউটি থাকলে হচ্ছে গিয়ে বেতনটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো যেসব কাজে হচ্ছে আপনার নাইট আছে। তো সেইসব কাজে বুঝতে হবে যে আপনার বেতনটা হচ্ছে একটু বেসিক সেলারির সাথে আপনার বেতনটা একটু বেশি হবে। কারণ নাইটের তেয়াতেটা একটু বেশি থাকে। তো এই সমস্ত সুযোগ সুবিধা যদি থাকে আবার এভুলেশন আ ভাতা যেটাকে আরকি মূল্যায়ন ভাতা বলে এই ধরনের থাকে। এটা হচ্ছে আপনার স্কিলের উপরে ডিপেন্ড করে। আপনি যখন একটা কোম্পানিতে ঢুকবেন, যখন আপনি শুরু করবেন তখন আপনি কিন্তু কিছুই জানেন না। ঠিক আছে? তো আপনাকে সবকিছু হাতে কলমে তারা শেখানোর পরে আপনি আস্তে আস্তে যখন স্কিল লেভেল আপ করবেন, তখন হচ্ছে আপনার আ আ আস্তে আস্তে আপনার তেয়াতেটা বাড়তে থাকবে। ঠিক আছে? আপনার প্রতি বছর আপনার সেলারির সাথে আপনার ওই মূল্যায়ন ভাতা যেটা বলে, এটাও হচ্ছে আপনার আপ হয়। আমি অন্যান্য কাজের ক্ষেত্রে একটু এত বলতে পারি না। আমার জানা মতে অন্যান্য কাজে আছে কিনা জানি না। তবে কেয়ার গিভার কাজে এটা আছে। এই সুযোগ সুবিধাটা আছে। হ্যাঁ?
আর কেয়ার গিভার কাজে হচ্ছে আপনি ১০ বছর যদি কেয়ার গিভার কাজে থাকেন, সরকার থেকে আপনার ৳১,০০,০০০ আরকি, হ্যাঁ? মানে ১০ মান যেটাকে বলে। ৳১,০০,০০০ হচ্ছে এটা বেতনের সাথে এক্সট্রা দিয়ে থাকে। আ এটা হচ্ছে ১০ বছর পরে যদি আপনি একই ইয়েতে কাজ করেন কেয়ার গিভার এ ১০ বছর, তবেই আপনি এটা পাবেন। এর আগে না। ঠিক আছে? ১০ বছর পার হলে দেন হচ্ছে বেতনের সাথে ৳১,০০,০০০ পাবেন। তবে পুরোপুরি আপনি ৳১,০০,০০০ টা পাবেন না। কারণ যেহেতু জাপানে জানেন যে ট্যাক্স আছে, আ ট্যাক্স দিতে হয়। তো সবকিছু কেটে হয়তোবা আ একটু কম হবে। দেখা যাচ্ছে ৭০,০০০-৮০,০০০ এরকম হতে পারে। হ্যাঁ? তো আশা করি ব্যাপারটি ক্লিয়ার করতে পেরেছি। এবার হচ্ছে যারা আমাকে অলরেডি কমেন্ট করেছেন, আমি একটু কমেন্ট পড়তেছি এবং কমেন্ট ধরে উত্তর করছি। কেয়ার গিভার এর সুযোগ সুবিধা কেমন? আমি একটু আগে কিছুটা বলেছি নাইম ভাই। আ আপনি কমেন্ট করেছেন যে কেয়ার গিভার এর সুযোগ সুবিধা কেমন? আমি আগেও অনেক ভিডিওতে বলেছি। কেয়ার গিভার এর সুযোগ সুবিধা একেক কোম্পানির পলিসি একেক রকম, সব জায়গায় একরকম না। তবে কিছু কোম্পানি আছে যে যারা আপনাকে সব ধরনের সাপোর্ট দিয়ে থাকবে। যেমন হচ্ছে আপনি যদি কেয়ার গিভার এর কাজ করেন, সেখানে আপনি যদি চান যে আপনি খাদ্য-ফুঁকো শিশু পরীক্ষা দিবেন, আপনি যিশু মশাইকে ইস্যু দিবেন। দেন আপনি সেটার পর যদি আপনি আরো কেয়ার ম্যানেজার পড়াশোনা করতে চান, এ ধরনের সাহায্য কিন্তু কোম্পানি করে থাকে। প্লাস ওরা চায় যে তার একজন কোম্পানি এমপ্লয়ি যাতে আ বেশি স্কিল থাকুক তার, হ্যাঁ? আস্তে তার স্কিলটা লেভেল আপ মানে আপ হতে থাকে, হ্যাঁ? তারা চায় যাতে সে আরো বেশি দক্ষ হয় এবং তারা যেন আরো কাজে লাগাইতে পারে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তারা এই সাহায্যগুলো করে থাকে। বিশেষ করে ফরেনারদের ক্ষেত্রে তো এই সাপোর্ট গুলো করেই থাকে। অধিকাংশ আ কেয়ার গিভার কাজে হচ্ছে এটা করে থাকে আমার জানা মতে। আর আ কয়েকটা কোম্পানি হয়তোবা যারা ফরেনার নিয়ে তেমন একটা কাজ করে নাই বা স্টার্ট করছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অভিজ্ঞতা নাই। তবে তাদেরকে যদি রিকোয়েস্ট করা হয় সেক্ষেত্রে তারা যে করবে না এরকম না। অবশ্যই কোম্পানিকে রিকোয়েস্ট করলে যদি আপনি না বুঝতে পারেন বা না জানেন সেক্ষেত্রে তারা অবশ্যই সাহায্য করবে আমার জানা মতে। ঠিক আছে? আর সুযোগ সুবিধা হচ্ছে যেমন আ আমি বললামই একটু আগে আপনার কেয়ার গিভার কাজে হচ্ছে এটা কোম্পানির পলিসির উপরে নির্ভর করে। ঠিক আছে? তো অধিকাংশ কোম্পানিতে হচ্ছে যে আপনার নাইটের সুযোগ থাকে। আপনার ডে ডিউটি যেমন মর্নিং, ইভনিং, তারপরে হচ্ছে নাইট, আরেকটা হচ্ছে মানে হায়াবান ওসোবান এটাকে কি বলে? দিনের ডিউটি আরকি, নিক্কিন বলে যেটাকে। ঠিক আছে? তো এই শিফট অনুযায়ী হচ্ছে আপনার একেকটা শিফটে হচ্ছে আপনার তেয়াতে থাকে। যেমন আমি বর্তমানে যে কোম্পানিতে থাকি সেখানে যদি আমি ডিউটি করি, ডিউটি করলেই হচ্ছে আপনার ৳১,০০০ হচ্ছে আপনার সেলারির মানে কি বলে? এটা হচ্ছে আপনার কাউন্ট হবে। মানে আপনি যদি মাসে ২০ দিন কাজ করেন মানে আপনার ৳২০,০০০ হচ্ছে গিয়ে আপনার শুধু আপনি যে প্রেজেন্ট আছেন মানে কিন্তু যদি আপনি অ্যাবসেন্ট থাকেন সাপোজ আপনার ২০ দিন কাজ আপনি ১৯ দিন কাজ করলেন তাহলে আপনি ৳১৯,০০০ পাবেন। এরকম আরকি। ঠিক আছে? তো এটা আসলে সব কোম্পানি যে দেয় এরকম না। এটা কোম্পানির পলিসির উপরে নির্ভর করে বললাম আগেই। আ তার সাথে আরো সুযোগ সুবিধা আছে যেমন বাসা ভাড়া দেয়। তারপরে হচ্ছে গিয়ে আ যাতায়াত খরচ দেয়। এরপরে হচ্ছে আপনার একটু আগেই বললাম যে মূল্যায়ন যে কাজের আ দক্ষতা যেটাকে বলে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার আবার বোনাস থাকে বছরে, হ্যাঁ? কিছু কোম্পানি আছে বছরে ২ বার বোনাস দেয়, কিছু কোম্পানি আছে বছরে ১ বার বোনাস দেয়, আর কিছু কোম্পানি আছে বছরে ৩ বার বোনাস দেয়, ঠিক আছে? তো কিছু কোম্পানি আছে যে যারা একবার বোনাস দেয় দেখা যাচ্ছে তারা ২ মাসের বা ৩ মাসের বেতনটা একবারেই বোনাস দেয়, ঠিক আছে? আবার কিছু কোম্পানি আছে যারা ২ বার বোনাস দেয় মানে আপনার যে বেতন বেসিক সেলারি যদি আপনার বেসিক সেলারি ১,৮০,০০০ বা ২,০০,০০০ হয়ে থাকে তাহলে বছরে ২ বার আপনাকে বোনাস দিবে। মানে ২,০০,০০০ যদি সাপোজ কথার কথা ২,০০,০০০ হয় তাহলে বোনাস আপনি একবার ২,০০,০০০ পাবেন। আর দ্বিতীয়বার ২,০০,০০০ মানে আপনি ৳৪,০০,০০০ হচ্ছে বছরে আ পাবেন হচ্ছে শুধু বোনাসে। ঠিক আছে? তারপরে হচ্ছে মানে এরকম অনেক সুযোগ সুবিধা আছে। আর আর বাকিটা হচ্ছে যখন আপনি খাইগো ফুকুশিসি পাস করবেন, সেই ক্ষেত্রে আপনার একেকটা কোম্পানি একেক রকম দেয়াতে দেয়। যদি আপনার এই সার্টিফিকেটটা থাকে, কোন কোম্পানি আছে যে ৩ মান্থ দেয়, কোন কোম্পানি আছে ৪ মান্থ দেয়, ৫ মান্থ দেয়। আবার কোন কোম্পানিতে আছে ১ মান্থও দেয়। হ্যাঁ? ঠিক আছে? তো আ যারা মাগ সম্পর্কে বুঝে না যেমন আমি বাংলায় বলি যেমন কোন কোম্পানি আছে ৩০,০০০ ইয়েন দেয়, কোন কোম্পানি আছে ৫০,০০০ ইয়েন দেয়, কোন কোম্পানি আছে ২০,০০০ ইয়েন দেয়। সব কোম্পানি একরকম দেয় না। ঠিক আছে? এটা কোম্পানি পলিসির উপরে নির্ভর করে আগেই বলেছি। তো আপনার যদি এই সার্টিফিকেটটা থাকে তো আপনার যে
কোম্পানি আপনি যে কোম্পানিতে থাকবেন সেখানে তাদের কাছে আ যখন আপনি পাস করবেন তখন আবেদন করলেই তাদের কাছে বা ওই সার্টিফিকেটটা দিলেই তখন আপনার যে দেয়াতিটা আছে ওইটা আপনি পাবেন আপনার সেলারির সাথে। আর এর সাথে বললাম যে আমি আ যেটা বললাম যে ৫ বছর যদি আপনি ফাইগো ফুকুশিসি পাস করার পরে আরো ৫ বছর কেয়ার গিভার এ কাজ করে যদি আপনি আরো গাম্বারিমাস করেন, মানে গাম্বারু যেটাকে বলে, আরো চেষ্টা করেন ম্যানেজার হওয়ার জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ৫ বছর পরে কেয়ার ম্যানেজার পরীক্ষা দিয়ে তখন হচ্ছে আপনি হ্যাঁ, কেয়ার ম্যানেজারের জন্য আবেদন করতে পারবেন যদি আপনি পাস করেন। তো এটা একটু ডিফিকাল্ট যদি কেউ চেষ্টা করে, আসলে চেষ্টা করলে কোন কিছুই অসম্ভব নয়। ঠিক আছে? যদি কারো চেষ্টা থাকে অবশ্যই সে তার স্বপ্ন বা ইচ্ছা পর্যন্ত পৌঁছাইতে পারবে। এটা খুব কঠিন কিছু না। তবে তার জন্য কঠিন যে চেষ্টা করবে না। ঠিক আছে? যে চেষ্টা করবে অবশ্যই তার জন্য এটা সহজ। একজন কমেন্ট করেছেন, দেখি কি কমেন্ট করেছেন। সরি। আচ্ছা, আশা করি যিনি কমেন্ট করেছেন নাইম ভাই আপনার আ প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। একজন কমেন্ট করেছেন হ্যাঁ, খানাগাঁও ক্যান্ট্রি ক্ষেত্রে কেয়ার গিভারের কাজ ওভারটাইম প্লাস শিপ সহ একটু হিসাব করে চললে মাসে কেমন টাকা সেভ করা যায়? আচ্ছা শোনেন, এটা হচ্ছে একেক এরিয়াতে না একেক রকম কস্ট, হ্যাঁ? আপনি কোন এরিয়াতে আছেন ওই জায়গাটা আসলে কিরকম বাণিজ্যিক কেন্দ্রিক এইটা না জানলে তো বলা যাবে না। খানাগাওয়া তো আর একটুখানি জায়গা না। এটা অনেক বড় একটা জায়গা। সো এই জায়গাটাতে হচ্ছে আপনি যেই এরিয়াতে থাকবেন সেখানের আ লাইফ স্টাইলটা কেমন, সেই জায়গাটা কেমন এটা হচ্ছে গিয়ে আপনার এসে দেখতে হবে, বুঝতে হবে। দেন আপনি আ আ বুঝতে পারবেন যে আপনি যখন থাকবেন, ইয়ে করবেন, খরচ করবেন। আমি আগেও বলেছি আমার অনেক ভিডিওতে যদি কেউ টাকা সেভ করতে চান, কারণ যেহেতু আমরা বিদেশে সবাই আসে হচ্ছে গিয়ে টাকা সেভ করার জন্য, কয়টা টাকা জমানোর জন্য, আ সব তো খেয়ে শেষ করার জন্য না, তাই না? তো সেই ক্ষেত্রে যদি যেহেতু জাপানের যেকোনো জিনিসের অনেক দাম, সেক্ষেত্রে আপনারা হচ্ছে গিয়ে একটু খরচ বাঁচানোর জন্য আমি আগে বলেছি যে অনলাইনে হচ্ছে গিয়ে কিভাবে জিনিস অর্ডার করতে হয়, কম দামে জিনিস পাওয়া যায়। কারণ আপনি যে জিনিসটা দোকান দিয়ে কিনবেন, আপনি যদি সরাসরি চাষীর হাত থেকে কিনতে পারেন, তো চাষীর হাত থেকে কিনতে মানে আমি এটা বলছি না যে আপনি সরাসরি আ খেতে গিয়ে বা জমিতে গিয়ে আপনি চাষীর কাছ থেকে কিনবেন এরকম না। অনলাইনে জাপানের চাষীরা সরাসরি চাষীদের এরকম পেজ আছে, ঠিক আছে? আপনি Google এ সার্চ করলে কি কিনতে চান সেটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি ওই দামগুলো দেখে কোনটার দাম, কয় কেজি, কত দাম, হ্যাঁ? কম বা বেশি সেটা দেখে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী জিনিস কিনতে পারবেন। যদি আপনি টাকা সেভ করতে চান, ঠিক আছে? আর আপনি যদি সরাসরি দোকান থেকে কিনে খেতে চান তাহলে কিন্তু অনেক খরচ, অনেক দাম, ঠিক আছে? যেহেতু আমি ফ্যামিলি নিয়ে থাকি, উম তো আমরা বেশিরভাগই যে জিনিসগুলা বেশি প্রয়োজন বাঙালিদের, যে জিনিসগুলা যেমন চাল, তারপরে হচ্ছে আপনার আলু, পেঁয়াজ, মানে যে সবজিগুলা আরকি আমাদের কন্টিনিউ না হইলেই নয়। তো এই জিনিসগুলা হচ্ছে আমরা আ বলা যায় যে আ সুপার শপ থেকে না, মানে কিনি না বললেই চলে। ঠিক আছে? কারণ যেহেতু অনেক খ মানে দাম বেশি সেহেতু খরচও অনেক বেশি, হ্যাঁ? তো ফ্যামিলি নিয়ে থেকে একটা বেবি নিয়ে তারপরে অনেক খরচ। আবার বেবির একটা এক্সট্রা খরচ আছে সেখানে। আবার স্কুল খরচ আছে। তার খাওয়া-দাওয়া সবকিছু মিলায় অনেক টাকা যায়। ঠিক আছে? তো ৩ টা মানুষের মানে জাপানে অনেক খরচ। তো সেক্ষেত্রে অনেক হিসাব করে চলতে হয়। আর যারা সিঙ্গেল থাকেন তাদের ক্ষেত্রেও বলি যে জাপানে বলেন বা বিদেশে যারাই আসেন না কেন, খেয়ে দিয়ে তো আর শুধু টাকা-পয়সা, যদি আপনি সব খেয়ে দিয়েই যদি বিদেশের মাটিতে দিয়ে যান, যদি আপনার ২ পয়সা না থাকে তাহলে তো আপনার কষ্ট করে বিদেশে আইসা তো কোনো লাভ নাই। ঠিক আছে? তো যেই জিনিসটা আপনার ৳২ বাঁচবে আমি মনে করি বিদেশে এসে আপনার সেই মানে
সেইভাবে আপনার চলাটা উচিত। ঠিক আছে? সেইভাবেই জীবনযাপন করা উচিত। অবশ্যই আপনি আ যেহেতু কষ্ট করে অর্থ উপার্জন করবেন, আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করবেন। আ এই না যে আপনি অনেক বিলাসিতা করবেন। ঠিক আছে? কারণ বিদেশে এসে আপনি যদি জাপানের মতো একটা দেশে এসে যদি বিলাসিতা করেন, তাহলে কিন্তু আপনি ২ পয়সাও কিছু জমাইতে পারবেন না। ঠিক আছে? হঠাৎ যদি আপনি কোথাও অসুস্থ হয়ে পড়েন বা আপনার যদি কোন কিছু হয়, তখন কিন্তু আপনাকে কেউ ২ পয়সা এসেও ধার দিবে না। আপনি বিপদে আসা বিদেশের বাড়িতে কাউরে পাবেন না ভাই, কাউরে না। ঠিক আছে? বিদেশ জিনিসটা এমন একটা জিনিস এখানে নিজেই নিজের সব। ঠিক আছে? এখানে বিপদের সময় আপনি কোন একজন মানুষকেও পাবেন না কাছে। ঠিক আছে? যদি কেউ পেয়েও থাকে এটা খুব রেয়ার। হ্যাঁ? মানে নাই বললেই চলে। তো এজন্য বিদেশে আসলে নিজের যাতে ২ পয়সা থাকে যে আমি যদি অসুস্থ হই, আমার বা ফ্যামিলির যদি কারোর কিছু হয়, আমি যাতে মানে দ্রুত তাকে মানে দ্রুত সেটাকে আমি কি বলে? আ কাটিয়ে উঠতে পারি বা সেই বিপদটাকে কাটিয়ে উঠতে পারি সেজন্য আ আমার মনে হয় যে আগাম চিন্তা করা বা ভবিষ্যৎ চিন্তা করাটা সবার জন্য আ উচিত হবে আরকি। ঠিক আছে? যাই হোক অনেকে অনেক কমেন্ট করেছেন। তো যাই হোক যারা কমেন্ট করেছেন অনেক ধন্যবাদ। আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারেন। প্লাস হচ্ছে আর যারা যেহেতু আমার এখানে অনেক রাত হয়ে গেছে, আমি যে বিষয়গুলো বলতে এ এ চেয়েছিলাম সেগুলো বলেছি। আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমি আর বেশিক্ষণ থাকবো না। আমার যেহেতু আগামীকাল আবার কাজ আছে, হ্যাঁ? তো আমার যেহেতু লাইভে আসা হয় না, অনেকগুলো বিষয় আসলে সবকিছু তো ভিডিও তো এভাবে বলা সম্ভব না। এজন্যই লাইভে এসেছিলাম। তো যদি আবার কোনো আ কথা আপনাদের সাথে বলার থাকে আবার লাইভে আসবো। আর যদি কেউ কোনো প্রশ্ন করতে থাকে মানে করতে চান বা লাইভে সরাসরি জয়েন করে কথা বলতে চান তাহলে এখন জয়েন করতে পারেন বা মেসেজ করতে পারেন। আ কাইগো ফুকুশিশি বা কেয়ার ম্যানেজার পড়ার জন্য কি কোম্পানি আর্থিক সহযোগিতা হ্যাঁ, করে। এটা তবে সব কোম্পানি করে না। কিছু কোম্পানি আছে করে, কিছু কোম্পানি আছে করে না। ঠিক আছে? তবে আপনার খাইগো ফুকুশিসি পড়তে অনেক বেশি খরচ হয় না যে এজন্য আপনার যে টাকা-পয়সা নিয়ে চিন্তা করতে হবে এরকম না। কারণ পড়াটা হচ্ছে আপনি নিজে পড়বেন তো। কোর্স ফি হচ্ছে আপনার ১৮,০০০ কত জানো? ১৮,৭০০ কত যেন মানে আরকি প্রায় ১৯,০০০ এর মতো। ঠিক আছে? আপনার আ আ কোর্স ফি না সরি আপনার এক্সাম ফি টা হচ্ছে আপনার প্রায় ১৯,০০০ এর কাছাকাছি। মানে একটু কম আছে। কয় টাকা কম আমি ভুলে গেছি। যেহেতু আমি অনেকদিন আগে দিয়েছি তো আমার মনে নাই। তো যাই হোক প্রায় ১৯,০০০ এর কাছাকাছি। আর আপনার যে সমস্যা কেস বা বইয়ের জন্য আপনার অল্প কিছু খরচ হতে পারে। তবে এটা অনেক সময় আছে কোম্পানি দিয়ে থাকে। ঠিক আছে? এটা আপনার নাও লাগতে পারে। তো এটা খুব বেশি খরচ না, হ্যাঁ? আপনার সব মিলায় দেখা যাচ্ছে আপনার আ বই আর মানে আপনার এক্সামের সবকিছু মিলায় উম আ ৩০ থেকে ৪০,০০০ এর ভিতরে হয়ে যাবে। অত লাগবে না। তবে কোম্পানি দিয়ে থাকে তো বেশিরভাগ কোম্পানি দিয়ে থাকে। হ্যাঁ? হ্যাঁ, ভিসা নীতি খুবই কড়াকড়ি করছে। এটা অবশ্যই। কারণ যেহেতু অনেক কারণ আছে। কারণ যেহেতু জাপানে আ দেখতেছেনই যে আ অ নিউজ দেখেন যেহেতু, হ্যাঁ? জাপানে আস্তে, আস্তে ফরেনার বেড়ে যাচ্ছে। পাশাপাশি জাপানের মতো একটা স্টেট একটা দেশে কিন্তু আ আ ক্রাইম ও কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে? আ জানি না অনেকে যারা জাপান সম্পর্কে একটু খবর রাখেন, বেশ কিছুদিন আগের ঘটনা। মানে বেশ অনেকদিনই হয়েছে। অ্যা এই বছরেই কিনা আমার খেয়াল নাই। মনে হয় এ বছরের ১ম দিকে হতে পারে। যে আ একটা মানে বাঙালি আরকি বাংলাদেশী ছেলে সে একটা বৃদ্ধর
মানে ট্রেনের ভিতর থেকে তার টাকা চুরি করেছে। ঠিক আছে? তো জাপানের মতো একটা দেশে এসে যদি কারো চুরি করে ভাত খাওয়া লাগে, তো মানে এর থেকে লজ্জা করার কিছু নাই। ঠিক আছে? যেখানে মানুষ মানে কাজের জন্য ওরা লোক খুঁজে পাচ্ছে না। তো এইরকম একটা দেশে আইসা মানে বাঙালি যেখানেই যায় সেখানে বলে না যে বাঙালির আসলেই স্বভাব খারাপ। ঠিক আছে? এখানের মতো মানে জাপানের মতো একটা দেশে আইসা কাজ করে ভাত খাবে না, চুরি করে ভাত খাবে। ঠিক আছে? তো মানে এটা আসলে মানে এই ধরনের খবর শুনলে আসলে মুখ থাকে না। আসলে লজ্জায় মানে জাপানিজদের সামনে কারণ ওরা তো নিউজ দেখে, তাই না? তো ওরা খবর দেখে। তো যখন দেখে যে এরকম অমুক দেশের মানুষ এই করেছে বা এরকম চুরি করেছে তখন কিন্তু আসলে মান-সম্মান থাকে না, হ্যাঁ? আ মানে কথা বলার জায়গা থাকে না। তো এগুলো আসলে খুবই লজ্জাকর, হ্যাঁ? যে এরকম একটা দেশে এসে তো এরকম শুধু বাংলাদেশী না, অনেক ভিয়েতনামি আছে, তারপরে ইন্দোনেশিয়া আছে। বিশেষ করে ইন্দোনেশিয়া, ভিয়েতনামিরা এরা প্রচুর ক্রাইম করে, ঠিক আছে? আ যেমন কি বলে? আ বিভিন্ন রকম কনভিনি থেকে জিনিস চুরি করে এরকম মানে নিউজ মানে হয়। এগুলা কিন্তু টেলিভিশনে কিন্তু অহরহ এই নিউজগুলা দেখায়। ঠিক আছে? যে ফরেনাররা যদি কোন কিছু মানে ফরেনার কেন মানে যেকোনো নিউজই তো দেখায়। তবে বুঝতেই তো পারছেন যে একটা দেশ নিয়ে যদি দেখায় যে অমুক দেশের অমুক এই করেছে, সেই করেছে। তো এইটা তো আসলে দেখতে বা শুনতেও অনেক খারাপ লাগে। হ্যাঁ? যার জন্য জাপানে আস্তে, আস্তে আরো বেশি স্ট্রিক্ট হয়ে যাবে মানে যে এভাবে যদি চলতে থাকে, যেভাবে ফরেনার বাড়তেছে আর এভাবে যদি ক্রাইম চলতে থাকে, সেক্ষেত্রে আস্তে, আস্তে দেখা যাচ্ছে দিন, দিন আরো স্ট্রিক্ট হতে পারে, হ্যাঁ? কাইগো ফুকুশি পড়তে কতগুলো বই পড়তে হয়? ৯ টা বই। কাইগো ফুকুশির জন্য হচ্ছে আপনার ৯ টা চ্যাপ্টার থাকে। আচ্ছা ওয়েট, জাস্ট ওয়েট আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি আজকে লাইভে দেখাচ্ছি। আমার আমার কাছে আছে। যারা লাইভে আছেন একটু ওয়েট করেন আমি আনছি দাঁড়ান। দুঃখিত। অনেকেই লাইভ থেকে চলে গেছেন। যাই হোক যিনি লাইভে আছেন আরকি আ দেখতে যাচ্ছেন। কই গেলেন? হ্যাঁ, আমি আসলে বই নিতে গিয়েছিলাম। যারা আরকি খাইগো ফুকুশি সম্পর্কে জানতে চান আরকি কেয়ার গিভার এ তাদের উদ্দেশ্যে আমি আরকি অনেকে জানতে চান যে কি ধরনের বই পড়ানো হয় বা বই পড়তে হয়। আমি দেখাচ্ছি। আমি দাঁড়ান আমি একটু বইগুলো সিরিয়াল করে দেখাচ্ছি, হ্যাঁ? এটা কত নাম্বার বই? 1, 2 ২ নাম্বার বইটা। আচ্ছা, আচ্ছা। এই যে দেখুন বইগুলো অনেক ওজন, ঠিক আছে? যারা লাইভ থেকে লাইভে অনেকেই নাই চলে গেছেন। তো দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা যদি লাইভ থেকে সবাই চলে যান তাহলে আমি বই দেখাবো কাকে? যদি লাইভ থেকে চলে যান তাহলে আমি বই দেখাবো কাদেরকে বলেন? যাই হোক, যিনি আছেন আরকি যদি দেখতে চান। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার কিনা দেখেন। এখানে ৯ টা বই, ঠিক আছে? আ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 না ৯ টা না তো আরেকটা বই কোথায় গেল? দুঃখিত আরো একটা বই আছে। হ্যাঁ, আমি
মিস করছি। মনে হয় আরেকটা বই আছে। তো এইরকম হচ্ছে আপনার ৯ টা বই, হ্যাঁ? আপনার পড়তে হবে। প্লাস আমি বইয়ের গুলার ইয়েটা দেখাই দিচ্ছি যে কেমন সব বইগুলা কিন্তু একই টাইপের না, হ্যাঁ? আপনার কোনো বই আছে একটু মোটা বেশি, কোনো বই আছে একটু চিকন। আর এই যে এরকম একটা ইয়ে থাকবে মানে কোয়েশ্চেন এটা হচ্ছে যে আ মানে পুরা ৯ টা বইয়ের, হ্যাঁ? এখানে দেখেন লেখা আছে যে "খাইগো ফুকুশি জিসুমুসা কেনশু" ঠিক আছে? এখানে লেখা আছে। তো এটার আপনার হচ্ছে এর ভিতরে আপনার যে প্রশ্নগুলা মানে আপনার যে ৯ টা বই, সেই ৯ টা বইয়ের প্রশ্নগুলা এখানে হচ্ছে গিয়ে এখান একেকটা চ্যাপ্টার ওয়াইজ করে একেকটা মানে বইয়ের প্রশ্নের ইয়েগুলো দেওয়া আছে। যেমন একটা বইয়ের ৫০ টা, ৬০ টা বা ৭০ টা এরকম করে প্রশ্ন দেওয়া আছে। এই যে এখানে আমি দেখাচ্ছি দাঁড়ান। ওয়েট। আ চ্যাপ্টার ইয়েটা এখানে তো থাকার কথা সেটা আছে। এই যে এখানে, ঠিক আছে? এখানে দেওয়া আছে এখানে হচ্ছে পুরা ৯ টা চ্যাপ্টার যে এই বইয়ের ভিতরে একেকটার কয়টা প্রশ্ন দেওয়া আছে। এখানে ১ম এই হচ্ছে গিয়ে আপনার চ্যাপ্টার ওয়াইজ এগুলা এখানে সবকিছু দেওয়া আছে, বুঝছেন? তো একেকটা বইয়ের আপনার ৫০ থেকে ৬০ টা করে এই বইয়ের ভিতরে হচ্ছে যে গিয়ে প্রশ্নগুলা দেওয়া আছে। এইগুলা পড়তে হবে। প্লাস হচ্ছে আপনার আ একটা আইডি থাকবে, হ্যাঁ? যেটা আপনার অনলাইনে আপনার একটা পাসওয়ার্ড থাকবে। ওই পাসওয়ার্ড অনুযায়ী হচ্ছে আপনার আ কি বলে এই প্রশ্নগুলোর উত্তর হচ্ছে আপনার বই থেকে খুঁজে উত্তরগুলো করে ওইটাকে আবার হচ্ছে আপনার আ ব এ ইসের ভিতরে অনলাইনের ভিতরে যে আপনার যে পাসওয়ার্ডটা থাকবে সেই আইডিটা থাকবে। ওই আইডিতে ঢুকে ওই উত্তরগুলো হচ্ছে আপনার ওই পরীক্ষাগুলো মানে ওই প্রশ্নের উত্তরগুলো আপনার ওই আইডির ভিতরে ঢুকে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে আপনার মার্ক আসবে। আপনার যিশু, কেশু যেটাকে বলে ওইখানে হচ্ছে আপনার মার্ক আসবে। একেকটা চ্যাপ্টারের জন্য আপনার ১০০ পয়েন্টও হইতে পারে, কোনটায় ১২০ পয়েন্টও হইতে পারে বা কোনটায় ৯০ বা ৮০ পয়েন্ট হইতে পারে। ঠিক আছে? তো এটাতে আপনার মোটামুটি সবগুলোতে আপনার ভালো একটা মার্কস আনা লাগবে। যদি আপনি ভালো একটা মার্কস আনতে পারেন, এটা খুব বেশি কঠিন না। কারণ যেহেতু আপনার বই খুঁজে উত্তরগুলো করতে হবে, তো এটা খুব বেশি কঠিন না। এটা হচ্ছে আমার হাসব্যান্ডের বই তো আমি ওরটা দেখাচ্ছি। আমারগুলো ভিতরে আছে তো আমি এজন্য ওরগুলো হাতে পেয়েছি এজন্য ওরগুলো দেখালাম। তো ও হচ্ছে এই যে আ অনেকগুলা করেছে। ওর এটা নির্দিষ্ট সময় আছে যে নির্দিষ্ট সময়ের ভিতরে ইয়ে করতে হয়। ঠিক আছে? উম কি বলে? এটার উত্তরগুলো আপনার করতে হবে। করার পরে আপনার ওই অনলাইনে হচ্ছে গিয়ে আপনার যে আইডি বা পাসওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এই যে অ্যা ম্যা ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা? এই যে দেখেন ও উত্তরগুলো দাগিয়েছে। তো এইভাবে হচ্ছে পুরা বইয়ের উত্তরগুলা হচ্ছে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে তার যে আইডি পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডের ভিতরে ঢুকে ওখানে ওই সেম এই বইতে যে কোয়েশ্চেন আছে ওই কোয়েশ্চেন গুলা ওখানে আছে ওখানে ওই উত্তরগুলা দাগাতে হবে। দাগানোর পরে তারপরে আপনার আ আ লাস্টে আসবে যে আপনি কত পেয়েছেন? আপনি কোনটা ভুল করেছেন কিনা? যদি আপনি কোনটা ভুল করেন সেইটা আবার সেই প্রশ্নটা সেই কোন চ্যাপ্টারের কোন বইয়ের সেটা হচ্ছে যে এই বইগুলার ভিতরে হচ্ছে আপনার এই যে রিডিং পড়তে হবে। এই বছরের বইগুলো অনেক ভালো করেছে। কারণ হচ্ছে এখানে ফুরিগানা দেওয়া আছে। ঠিক আছে? ফুরিগানা বলতে হচ্ছে যে উপরে মানে কাঞ্জির উপরে হচ্ছে কাঞ্জি যেগুলো আছে কাঞ্জির উপরে আপনার আ হিরাগানা, কাটাকানা দিয়ে লেখা আছে। হ্যাঁ? কিন্তু আমি যখন আরকি পড়েছিলাম আরকি ২০০০ এখন হচ্ছে ২০২৫ তাই না? ২০২৩ সালে, হ্যাঁ? তখন কিন্তু দেওয়া ছিল না। আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। যদিও বা তখন আমি ভালোমতো পড়াশোনা করতে পারি নাই। তখন যেহেতু আমি আ সবেমাত্র আমার বেবি হয়েছে মাত্র তখন ৭ মাস বয়স যখন আমি পরীক্ষা দিয়েছি আমার বেবির বয়স। তো বুঝতেই পারতেছেন তখন আমার কি অবস্থা ছিল, তখন তো পড়ার মতো অবস্থা ছিল না। তার উপরে হচ্ছে বই একটা কাঞ্জির মানে ইয়াও নাই, হ্যাঁ? কে এত খুঁজে, খুঁজে পড়বে? তো যেহেতু ফর্ম ফিল আপ করে ফেলেছিলাম পরীক্ষা দিতে হবে এজন্য আরকি পরীক্ষা দিয়েছিলাম। ঠিক আছে? তো যাই হোক আসলে পরীক্ষা দিয়ে যেটা বুঝেছি আসলে পরীক্ষাটা এত কঠিন না যদি পড়া যায় আরকি, হ্যাঁ? তো আমার যেহেতু আ আ জব ছিল প্লাস হচ্ছে আমার বেবি হয়েছে, শরীর অসুস্থ ছিল। আমি ওইভাবে পড়াশোনা করতে পারি নাই। ঠিক আছে? সময় দিতে পারি নাই। তো এবছর যাতে আরকি পাস করি সেভাবে চেষ্টা করতেছি। দোয়া করবেন সবাই। আ যেহেতু নেক্সট ইয়ার আমরা দুজনেই পরীক্ষা দিব। এখন বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে? যারা হচ্ছে আপনারা জয়েন করেছেন মানে যারা লাইভ এখনো দেখতেছেন
হ্যাঁ, আপনারা যদি আরো আপনাদের কিছু জানার থাকলে বলেন। দেখতেছি আমার কিছু কন্টিনিউ দর্শক আছে যারা সবসময় আ অ তাদেরকে অনেক ধন্যবাদ যারা সবসময় আমার ভিডিও বা লাইভ দেখে প্লাস কমেন্ট করে, রেসপন্স করে। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে আপনারা সাপোর্ট করেন। ঠিক আছে? বই দেখান। আচ্ছা কোন বই দেখাবো বলেন? কোন বইটা? সব বই দেখতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে আমি একটা বই দেখাই। ঠিক আছে? এটা হচ্ছে আপনি যে সালেই পরীক্ষা দেন না কেন আপনার বইগুলা সব হচ্ছে প্রায় একই রকম। ঠিক আছে? মানে বইয়ের চ্যাপ্টার বা বই একই। হয়তোবা একটু আপডেট হইতে পারে কিরকম যে আপনার বইয়ের কভারটা চেঞ্জ হইতে পারে। প্লাস হচ্ছে আপনার এই যে আ দেখাচ্ছি, হ্যাঁ? মানে আমার যে বইটা ওটা আমি দেখালে বুঝাইতে পারতাম। এটা হচ্ছে পিঙ্ক কালারের কভার দেওয়া। আমি যখন দিয়েছিলাম ওটা হচ্ছে ইয়েলো কালারের কভার ছিল। আর এটার আপডেট হয়েছে কি এর ভিতরে হচ্ছে আপনার দেওয়া আছে। এবার কাঞ্জি দেওয়া আছে, হ্যাঁ? মানে সরি কাঞ্জির উপরে হচ্ছে আপনার ফুরিকানা দেওয়া আছে, হ্যাঁ? আমি যখন দিয়েছি তখন এটা ছিল না। তো এটা একটা ভালো একটা কাজ করেছে ওরা। কারণ ফরেনারদের জন্য আসলে এটা অনেক ডিফিকাল্ট কাঞ্জি দিয়ে পড়ে মানে খুঁজে মোবাইল খুঁজে বা আ বা খুঁজে পড়াটা অনেক ডিফিকাল্ট। তো এভাবে যদি কাঞ্জি দেওয়া থাকে তাহলে পড়তে অনেক সুবিধা হয়। ঠিক আছে? এই যে দেখেন ভিতরে দেওয়া আছে, হ্যাঁ? মানে এই যে কাঞ্জির উপরে ফুরিকানা দেওয়া আছে। এটা হচ্ছে আপনার নিনগেন আরকি সম্পর্কে মানে ইয়েটা আরকি। এটা হচ্ছে আপনার ২ নম্বর। এটা কি ২ নম্বর নাকি? সরি এটা ২ নম্বর না, এটা ৮ নম্বর। ২ নম্বর আচ্ছা এটা উল্টা দিকে। বুঝতে পারছি। এই যে খাইগুনো কিহন, ঠিক আছে? এটা হচ্ছে খাইগুনো কিহন এই বইটা। হ্যাঁ? এটা আরকি আপনার মানে মেইন কেয়ার গিভার এর যে কিহনটা আরকি বেসিকটা, হ্যাঁ? এটা এই বইটা পড়লে হচ্ছে এই জিনিসগুলো জানা যাবে। তো আরেকটা জিনিস শিখিয়ে দিই, এখানে আপনার যে ৯ টা বই আছে মানে ৯ টা বইটা যে পুরাটাই মুখস্থ করতে হবে এরকম না। আপনার মেইন যে যখন আপনি যিশু মূসা কেশু করবেন তখন হচ্ছে যে টিচার থাকে উনি কিন্তু বলে দেয় যে বেসিক যে জিনিসগুলা ওইগুলা। আর বেশি করে হচ্ছে খাকো মন্দাই বলে যেটা মানে হচ্ছে পুরাতন যে প্রশ্নগুলা থাকে YouTube এ প্রচুর পরিমাণে খাকো মন্দাইয়ের ভিডিও পাওয়া যায়। যারা অনেক জাপানিজ আছে যে এগুলা মানে এক্সপ্লেইন করে, হ্যাঁ? আপনি যত বেশি খাকো মন্দাই করতে পারবেন, সেটাকে সমাধান করতে পারবেন, সেই প্রশ্নগুলোর উত্তর সমাধান করতে পারবেন, আপনার জন্য পাস করা তত বেশি সুবিধা হবে। এটা হচ্ছে যে ৩ নম্বর বইটা কমিউনিকেশন সম্পর্কে, হ্যাঁ? এটা হচ্ছে খাইগোর যে কমিউনিকেশনটা কিভাবে করে সেটা সম্পর্কে, ঠিক আছে? কমিউনিকেশন শিয়েন বলে যেটা আরকি, হ্যাঁ? আ তি আ ৪ নম্বর বইটা হচ্ছে আপনার সেইকাতসু শিয়েন, ঠিক আছে? সেইকাতসু শিয়েন মানে হচ্ছে আপনার আ কি বলে? জীবনযাপনটা আরকি সাপোর্ট কিভাবে করে সেই সম্পর্কে, হ্যাঁ? ৫ নম্বরে হচ্ছে আপনার এটা কি? ৫ নম্বরটা হচ্ছে আপনার খাইগো খাতেই আরকি। ঠিক আছে? যে খাইগো সম্পর্কে, হ্যাঁ? এটা হচ্ছে ৫ নম্বর বই। আপনার বই সব মানে যে সালেই পরীক্ষা দেন না কেন সব বইগুলা হচ্ছে একই আরকি। খালি শুধু আপনার ভিতরে একটু আধটু আরকি আপডেট হবে। ৬ নম্বরটা হচ্ছে কোকোরো খারাদা শিকুমি আরকি। এটা খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এখান থেকে অনেক কোয়েশ্চেন আছে, বুঝছেন? আ কমিউনিকেশন থেকে আ কমিউনিকেশন যেটা ওইটা থেকে প্লাস কোকোরো খারাদা শিকুমি এখান থেকে অনেক প্রশ্ন আসে। ঠিক আছে? তারপরে হচ্ছে লাস্টে আরেকটা আছে এই বইটা আমি এখন পাচ্ছি না। এটা কোথায় রেখেছি জানি না। আ ওইটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল আরকি মানে পুরা আরকি খারাদা সম্পর্কে মানে খারাদা বলতে কি বলে? সরি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক এরকম পুরা আপনার ৯ টা বই আছে, হ্যাঁ? তো এই ৯ টা বই হচ্ছে গিয়ে আপনাদেরকে শেষ করতে হবে। শেষের যে বইটা এটা হচ্ছে ইরিওতে কিনা কেয়া আরকি বলে। ঠিক আছে? ইরিওতে কিনা কেয়া ওই বইটা অনেক মোটা। ওইটাই হচ্ছে আপনার মেইন ওই মানে খাইগুল কাজে যে কিভাবে আ আ কি বলে? আ বাংলায় বাংলায় তো ভুলে গেছি। বাংলায় ওটাকে কি বলে? যে ধরেন ঠান্ডা লাগলে বা কারোর টান যেটাকে বলে, টান মানে হচ্ছে কফ বা মানে সর্দি-কাশি যেভাবে আরকি আ নলের মাধ্যমে বের করে, ঠিক আছে? নার্সরা বা মানে একজন খাইগো শৌখিন, ঠিক আছে? এটাকে হচ্ছে গিয়ে আপনার আ বাংলায় কি বলে?
জাপানিজ এটাকে কিউইন বলে। ঠিক আছে? কিউইন এর প্র্যাকটিক্যাল, তারপরে হচ্ছে আপনার একটা মানুষের শরীরে কি, কি আছে, হ্যাঁ? মানে কিভাবে সেই ইয়েগুলা কাজ করে সবকিছু হচ্ছে আপনার ইরিউতে কিনা খেয়াতে এটা লেখা আছে, হ্যাঁ? মানে এই ডিটেইলস গুলা দেওয়া আছে। ঠিক আছে? তো ওইটা হচ্ছে গিয়ে ওইখান থেকে হচ্ছে আপনার অনেক মানে প্রশ্ন আসে। প্লাস হচ্ছে আপনার আ আ কমিউনিকেশন যে এটা আছে ৩ নম্বর এটা সম্ভবত। এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। তারপরে কোকোরো খারাদা শিকুমি। কোকোরো খারাদা মানে হচ্ছে আ মানে কি বলে? কোকোরো মানে হচ্ছে হার্ট আরকি। ঠিক আছে? আ কারাদা মানে শরীর সম্পর্কে এখানে হচ্ছে মানে পুরা ডিটেইলস এখান থেকেও অনেক প্রশ্ন আসে, হ্যাঁ? তো এই জিনিসগুলা হচ্ছে যখন যারা পড়বেন আরকি কাইগোকুশি দিবেন, তখন হচ্ছে আপনার যে টিচার থাকবে যিনি আরকি যিশু কেশু পড়াবেন, তিনি বলে দিবেন যে আসলে কোন, কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসতে পারে এবং কি, কি বেশি পড়বেন এগুলা তারা বলে দিবে। ঠিক আছে? এজন্য এত টেনশন করার কিছু নাই। আর হচ্ছে খাকো-মন্দাই পড়বেন। যারা আরকি জাপানে আসবেন, ক্যারিবার কাজে আসবেন, খাইগো ফুকুশিশি দিবেন, তাদেরকে আমি একটা সিক্রেট বলি। যদি আপনি পাস করতে চান, অবশ্যই বেশি, বেশি করে বই পড়ার পাশাপাশি খাকো-মন্দাই পড়বেন। YouTube এ প্রচুর পরিমাণে খাকো-মন্দাই পাওয়া যায়। এটা আপনি সার্চ দিলে অনেক ভালো, ভালো আ আ ইউটিউবার আছে যে মানে জাপানিজ ইউটিউবার আছে যে যারা অনেক সুন্দর করে বুঝায়, অনেক সুন্দর করে এক্সপ্লেইন করে দেয়, হ্যাঁ? আপনার যারটা ভালো লাগে আপনি তারটা দেখে শিখে নিতে পারবেন। ঠিক আছে? কোন সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম চঞ্চল ভাই। আ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাঞ্জিতে লেখা বই পড়তে হলে কতগুলো কাঞ্জিতে লেখা বই পড়তে হলে আপনার অনেক কাঞ্জি জানার দরকার নাই। এটা আপনি পড়তে, পড়তেই জাইনা যাবেন। আপনি যখন মিনিমাম হচ্ছে জাপানে আসার পর যদি আপনি N3 বা N2 পর্যন্ত হচ্ছে আপনি পড়াশোনা করতে পারেন আর প্লাস খাইগোর কাজ করেন। ৩ বছর যখন খাইগোর কাজ করবেন তখন আপনি এমনিতেও অটোমেটিক্যালি অনেক ভাষা পেরে যাবেন, অনেক কাঞ্জি পেরে যাবেন, অনেক কিছু জানতে পারবেন। কিন্তু এটা যদি আপনি আদার্স অন্য কোনো কাজে আসেন সেই ক্ষেত্রে আপনার ভাষার লেভেল আপ হওয়ার এত সুযোগ নাই। কারণ আ খাইগোতে একমাত্র আপনার কাজ করলে যে লেখালেখির কাজ, তারপরে পাসোকনে কিরোকুর কাজ, আই মিন রেকর্ডের মানে পাসোকন বলতে আরকি কম্পিউটারে ডেটা রেকর্ডের কাজ, হ্যাঁ? এগুলা যেহেতু করতে হয় তো সেই ক্ষেত্রে আপনার আ মানে ভাষাগত দিক থেকে সমস্যা মানে ভাষাটা অনেক ভালো আরকি জানতে পারবেন, অনেক ভালো বলতে পারবেন। ঠিক আছে? আমার বয়স না ভাই, আপনার বয়স যেহেতু ২৮ বছর হয়ে গেছে, আপনি অযথা শুধু, শুধু আইসা স্টুডেন্ট ভিসাতে আইসা আপনার সময় নষ্ট কইরেন না। আপনি যেহেতু আ অনার্স কমপ্লিট করে ফেলেছেন, আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে আপনি ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসেন। কারণ এই বয়সে আইসা আপনি স্টুডেন্ট পড়বেন, তারপরে হচ্ছে আপনার আ সেখানে পড়া শেষ করে আবার জবে ঢুকবেন। এত সহজ না। যেহেতু আপনার বয়স হয়ে গেছে, বিয়ে-শাদীর বয়স হয়ে গেছে। বিয়ে-শাদী করেছেন কিনা জানি না। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আর কদিন পরে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার তো ফ্যামিলি নিয়ে আসতে হবে। তো স্টুডেন্ট ভিসায় আসে আপনি এগুলা করতে পারবেন না। ঠিক আছে? তো এজন্য আর তাছাড়া আপনার শুধু, শুধু অযথা টাকাও খরচ হবে। কারণ স্টুডেন্ট ভিসাতে অনেক খরচ। আপনার যেহেতু অনার্স কমপ্লিট আছে, আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে আপনি আ N4 যেহেতু পাস করছেন সেটা তো আরো ভালো। ও পাস করছেন নাকি পাস করেন নাই? ও মানে আপনি যদি পড়া শুরু না করে থাকেন, যদি শুরু করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আমি আপনাকে সঠিক গাইডলাইন দিব। ঠিক আছে? নার্সিং পাস করে জাপানে কিভাবে ক্যারিয়ার দাঁড় করান? আচ্ছা শোনেন, আপনি যদি শোনেন জাপানে আপনি আসলে আপনি আ বাইরের দেশ থেকে যাই পড়ে আসেন না কেন এটার কোনো ভ্যালু নাই। কোনো গুরুত্বই নাই। হ্যাঁ? সঠিক বাংলায় যদি বলে আমি যদি বলি, হ্যাঁ? আপনি যতই ডিগ্রি মাস্টার্স নিয়ে জাপানে এসে ঢুকেন এটার কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। এখানে এসে আপনার নতুন করে আবার পড়তে হবে, নতুন করে শিখতে হবে, নতুন করে জানতে হবে তারপরে। এখন আপনি যদি চান যেহেতু আপনি ডিপ্লোমা করে নার্সিং করে জাপানে আইসা আপনি নার্স হবেন, এটা একদমই ভুল। এটার জন্য আপনার আলাদা কইরা আইসা আবার এসে এখানে এসে পড়াশোনা করতে হবে। দেন হচ্ছে আপনি নার্স হইতে পারবেন। এর আগে না। হ্যাঁ? আহ জাপানি শিক্ষকরা পড়ালে কি বুঝা যায় নাকি? হ্যাঁ, বুঝা যায়।
অবশ্যই বুঝা যাবে। আপনি এখন বুঝবেন না। যেহেতু আপনি এখন বাংলাদেশে আছেন না, আপনি জাপানে আসেন। জাপানে আসার পরে কয়েকদিন কাজ করেন। শোনেন, আপনারা যে যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করেন, ঠিক আছে? আ মানে শুধু আপনারা কেন, আমিও যখন নিজে করতাম। আমরা কোন রকমে N5 বা N4 সবাই এরকম করেই আসি। তো আপনি যেটা পড়া বা মুখস্থ করে আসতেছেন, আপনি লোকাল এখানে যে ভাষাটা মেইন যে কথা বলার সময় যে ভাষাগুলো ব্যবহার করা, এটা সম্পূর্ণই আলাদা। ঠিক আছে? আপনি যখন আসবেন ৬ মাস ১ বছর পরে তারপরে আপনি নাড়েমাস হবেন। তখন আপনি কথা বলতে পারবেন। এর আগে পারবেন না। হ্যাঁ? মানে ঐরকম ভাবে পারবেন না। আপনি যত ভালোভাবেই পড়ে আসেন না কেন, আপনি যদি N1 ও যদি বাংলাদেশ থেকে পইড়া আসেন, তাও আপনি আইসাই অমনে মানে আসার সাথে, সাথে আপনি ভালো জাপানিজ পারবেন না। কারণ ওদের জাপানিজ ধরতে গেলে আপনার মিনিমাম লোকাল এরিয়াতে আপনার এখানে থেকে আপনার ৬ থেকে ১ বছর থাকা লাগবে। তখন আপনি হচ্ছে মোটামুটি চলার মতো বা কথা বলার মতো তখন ওদের কথা বলতে পারবেন বা আপনি শুনতে পারবেন বা ধরতে পারবেন। ঠিক আছে? এর আগে না, হ্যাঁ? আপনি যত ভালোভাবেই পড়ে আসেন না কেন লাভ নেই। মানে পড়ে তো অবশ্যই আসবেন। তার মানে যে পড়বেন না এরকম না। অবশ্যই পড়ে আসবেন। কিন্তু এখানে আইসা আপনার সঠিক মানে উচ্চারণ বলেন, তারপরে ওদের ভাবভঙ্গি বলেন বা কথা বলার যে আমরা বইতে যেভাবে পড়ে আসি বা ওদের বলার যে ধরনটা এটা সম্পূর্ণই আলাদা। ঠিক আছে? এটা যখন আপনি আসবেন লোকাল এরিয়াতে যখন আপনি থাকবেন, জাপানে থাকবেন তখন বুঝতে পারবেন। ঠিক আছে? এটা আরকি। তো যিনি আরকি নার্সিং চঞ্চল ভাই যিনি আপনি ডিপ্লোমা নিয়ে বলছেন, আমি জানি না আপনি ডিপ্লোমা করছেন বলেই কি এজন্য বলছেন কিনা। যদি আপনি আ ডিপ্লোমা ইন নার্সিং বাংলাদেশ থেকে করে আসেন বা করেন, সেক্ষেত্রে আপনি জাপানে এসে ওই নার্সিং এরিয়াটা দিয়ে চালাইতে পারবেন না। ঠিক আছে? আপনার আ আইসা হচ্ছে হয় আপনাকে এসএসডব্লিউ তে ঢুকতে হবে। আর আমার জানা মতে আপনার যদি ডিপ্লোমা থাকে সেক্ষেত্রে সম্ভবত জব ভিসাতে ঢোকা যায় না। সঠিক আমি যতটুকু জানি। যদি আপনার অনার্স থাকে সেই ক্ষেত্রে ঢোকা যায়। ডিপ্লোমা থাকলে মনে হয় না ঢোকা যায়। তো এই বিষয়টা আমি কনফার্ম হয়ে পরবর্তীতে জানাবো। আপনি আমাকে পরে আমার অ্যা এই আ লাইভের এখানে হচ্ছে আমার দেওয়া আছে। আ Facebook এর লিংক দেওয়া আছে তো, ঠিক আছে? আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কিংবা আমার চ্যানেলেও দেওয়া আছে। ঠিক আছে? আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাবেন। সেখানে আমার আ Facebook চ্যানেলের বা পেজের সবকিছুর লিংক দেওয়া আছে। ওখান থেকে আমাকে মেসেজ দিন। আমি আপনাকে বলে দিব। ঠিক আছে? আপনার বিস্তারিত দিয়ে দিন। তো আশা করি যারা আম একজন মেসেজ করেছেন। যাই হোক। তো আশা করি আপনাদের প্রশ্ন ক্লিয়ার। আ আমিও যেটা বলতে চেয়েছিলাম বোঝাতে পেরেছি, বলতে পেরেছি। তো যদি আ আর কারো কিছু বলার থাকে বলতে পারেন। আমি অনেক রাত হয়ে গেছে, বের হয়ে যাব। অলরেডি এখন কয়টা বাজে? ওহ মাই গড! রাত ৩ঃ০০ বাজে। আমার এখানে রাত ১ঃ৩০ বাজে। ঠিক আছে? আমার কালকে কাজ আছে আর আমি এখন লাইভে আছি, হ্যাঁ? তো আমি লাইভটা শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ? আবার দেখা হবে পরবর্তী কোনো লাইভে বা পরবর্তী কোনো ভিডিওতে। আরেকটা কথা সবাইকে একটা ইম্পোর্টেন্ট একটা কথা বলে নেই। আ সবার জন্য বলছি। আমি ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করে বা কি ধরনের জাপানিজরা প্রশ্ন করে থাকে, ঠিক আছে? আ কো সেই নিয়ে আমি একটা ভিডিও করতেছি। অলরেডি এটা নিয়ে আমি কাজ করতেছি। আমি রিসেন্ট মানে জানি না ঠিক কতদিন লাগবে। হ্যাঁ, আমি চেষ্টা করব খুব দ্রুত এই ভিডিওটাকে আপলোড করার জন্য, হ্যাঁ? এডিটিং করতেছি তো একটু সময় লাগবে। যেহেতু জাপানিজ প্লাস বাংলা সবকিছু দিয়ে বিস্তারিত দিয়ে তারপরে আমার ভিডিওটা করতে হচ্ছে। যার জন্য আমার একটু সময় লাগতেছে। আশা করি এই ভিডিওটা অনেকের উপকারে আসবে। তো যারা জাপানে আসবেন বা আসতে চাচ্ছেন তো তাদের জন্য এটা অনেক কাজে আসবে। মানে যারা এখনো ইন্টারভিউ দেন নাই, হ্যাঁ? তাদের জন্য অনেক কাজে আসবে। তো কেয়ারগিভার পেশায় ছেলে মেয়েদের ডিমান্ড কেমন? কেয়ারগিভার থেকে পরবর্তীতে কি প্রফেশনাল নার্স হওয়া যায়? হ্যাঁ, হওয়া যাবে। প্রফেশনাল আরেকটা সিক্রেট বলে নিই। যদি কেউ হচ্ছে কেয়ার গিভার কাজে এসে আপনি নার্স হইতে চান, সেক্ষেত্রে আপনার এটা পার্সোনালি পড়াশোনা করতে হবে। হ্যাঁ? আপনি পারবেন না এরকম না, পারবেন। আ বা কোম্পানি জানতে পারলে এটা যে আপনাকে কিছু বলবে এরকম কিছু না, ঠিক আছে? আপনি পড়াশোনার পাশাপাশি জাপানে শোনেন, আপনি বুড়া বয়সেও পড়াশোনা করতে পারবেন। আপনি রাত্রেও পড়তে পারবেন। আপনি দিনেও পড়তে পারবেন। যখন খুশি তখন পড়তে পারবেন। কোন সমস্যা নেই। জাপানে রাতেও ক্লাস করার সুযোগ আছে। হ্যাঁ? আপনি যদি চান যে আপনি স স কি জানি শনি রবিবার, হ্যাঁ, শনি রবিবার যদি আপনি কাজ করতে চান তো শনি রবিবার যদি আপনি পড়াশোনা করতে চান, বাকি দিনগুলা কাজ করতে চান, সেটাও করতে পারবেন। সমস্যা নেই। আপনি যদি নিজে পড়ে যদি সার্টিফিকেট অর্জন করতে পারেন, যদি কোন কিছু অর্জন করতে পারেন, সেটা আপনি ইমিগ্রেশন এ সাবমিট করলে আপনি সেই অনুযায়ী জব করতে পারবেন। যদি আপনি সেই অনুযায়ী কোন কোম্পানি পান এবং আপনাকে যদি কোন কোম্পানি আপনাকে আ
হায়ার করে তাহলে সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। আর যেহেতু বলছেন যে ডিমান্ডের ক্ষেত্রে আমি একটা কথা বলি, ছেলেদের আ ডিমান্ডের একটু কম কেয়ার গিভার এ। তবে এক্ষেত্রে হচ্ছে আ ডিমান্ড কম থাকলেও কিন্তু কিভাবে আ মানে কি বলে ইন্টারভিউতে সাকসেস হওয়া যাবে বা কি ইয়ে করা যাবে এটা হচ্ছে গিয়ে যারা করতে চান, যারা আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। এটা আমি লাইভে বলব না। এটা আমি সিক্রেট রাখতেছি। যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন, এটা আমি বলে দিব। আমি যেহেতু এটা নিয়ে কাজ করতেছি তো আমরা সেভাবে সিভি ক্রিয়েট করি, সেভাবেই সিভিটা তৈরি করি। যেহেতু এটা আমি লাইভ এজন্য আমি এগুলা লাইভে বলতে চাচ্ছি না। তো যারা আসেন নাই বা আসতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করেন। আমি সেইভাবে সিস্টেম করে দিব। আর আমরা সেভাবেই এটা করতেছি। ঠিক আছে? কারণ কেকের না থাকলে আসলে গুরুত্ব দেয় না। ঠিক আছে? ফুল টাইম কেয়ারগিভার কাজ, ওভারটাইম সহ, নাইট শিফট সহ এমত অবস্থায় নার্সিং করা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কেন সম্ভব না? আপনি যদি সিঙ্গেল আসেন সম্ভব না কে বলছে? অনেক অবশ্যই সম্ভব। আপনি কাজ করবেন ৮ ঘন্টা, ব্রেক হচ্ছে ৯ ঘন্টা। তো সরি ১ ঘন্টা। তো টোটাল হচ্ছে ৯ ঘন্টা। তো আপনার সেখানে যদি আপনার আ পার্ট টাই আ সরি ওভারটাইম থাকে, ওভারটাইম তো আর খুব বেশি থাকবে না। হয়তোবা ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা, ১.৫ ঘন্টা থাকতে পারে। তো সেক্ষেত্রে বাসায় এসে আপনি রান্না-বান্না করে খেয়ে-দেয়ে তারপরে তো আপনার অনেক সময় থাকবে। ২৪ ঘন্টার ভিতরে ধরেন আপনার আ কাজ ৯ ঘন্টা, আপনার যাতায়াত যদি বাসার কাছাকাছি হয় ০.৫ ঘন্টার পথ হয় বা একটু দূর হইলো, ধরেন আমি ১ ঘন্টাই ধরলাম। আ ৯ ঘন্টা, ১ ঘন্টা ১০ ঘন্টা। আর হচ্ছে আপনার রান্না-বান্না, খাওয়া-দাওয়া থাকতে পারে। সেটা ধরেন আরো ২-৩ ঘন্টা ধরলাম আপনার রিফ্রেশ এর দরকার হতে পারে। তো ধরেন ১০, ১২, ১৩, ১৪ ঘন্টা ধরেন হচ্ছে আপনার ১৩ ঘন্টায় ধরেন হচ্ছে যে আপনার সবকিছু মিলায় লাগলো। তারপরেও তো আপনার ঘুমের জন্য প্রায় ১১ আ হ্যাঁ, ১১ ঘন্টার মতো থাকে। তো আপনি তো আর ১১ ঘন্টা ঘুমাবেন এরকম না। পড়ার জন্য আপনি অবশ্যই চাইলে সময় বের করতে পারবেন। ওইটা সমস্যা নাই। শোনেন ইচ্ছাটাই হচ্ছে বড়, হ্যাঁ? আপনি চাইলে পারবেন। আর আমাদের ইন্দোনেশিয়ার একটা ছেলে আমি যেখানে কাজ করি, ওই ছেলেটা হচ্ছে যে গিয়ে এসএসডব্লিউ তে হচ্ছে কেয়ার গিভার এর কাজ করত। ও এসএসডব্লিউ তে কেয়ার গিভার কাজ করার পাশাপাশি ও হচ্ছে নার্সিং পড়ছে জাপানে এসে, ঠিক আছে? নার্সিং পড়ে ও হচ্ছে যে গিয়ে নার্স হয়েছে। তো দেশে চলে গেছে। ও কোম্পানিতে কয়েকদিন কাজ করেছে, নার্স নার্স হিসাবে কাজ করছে। বাট ও দেশে চলে গেছে। ওর কি সমস্যা ছিল এজন্য দেশে চলে গেছে। পরবর্তীতে আসবে কিনা জানি না আরকি। আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন? আমার সাথে আমি তো বললামই যে আমার এই চ্যানেলে আমার Facebook লিংক দেওয়া আছে বা আমি যে লাইভটা করতেছি এখানে ডেসক্রিপশন বক্সে চলে যান। এখানে আমার ইয়েতে যান আপনার আমার চ্যানেলের আ ডেসক্রিপশন বক্সে সেখানে যেকোনো জায়গায় গেলেই পাবেন। আমার ভিডিওর প্রায় সব ভিডিওতেই হচ্ছে যে গিয়ে আমার Facebook এর লিংক দেওয়া আছে। Facebook পেজ বা Facebook এর লিংক দেওয়া আছে। সেখানে গিয়ে পাবেন। এভাবে লাইভে তো আর পাবলিকলি হচ্ছে ফোন নাম্বার দেওয়া যায় না। তো আপনি Facebook এ যান। তো সেখানে মেসেজ দিন। আমি সেখানে আপনার রেসপন্স করব। তো আশা করি সবার কাছে আজকের বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর যারা হচ্ছে জাপানে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন। আর যারা এখনো ভাষা শেখেন নাই, দেশের যে প্রান্ত থেকেই আপনি ভাষা শিখতে চান না কেন বা জাপানে আসতে চান, আ আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা হচ্ছে যে গিয়ে সিদ্ধান্তে ভুগতেছেন যে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে আপনার জন্য কোন ভিসাটা হচ্ছে গিয়ে উপযুক্ত বা আপনি কোন ভিসাতে আসতে মানে আসলে আ আপনার জন্য ভালো হবে। এটা যদি কেউ সিদ্ধান্ত নিতে না পারেন, আমার সাথে যোগাযোগ করেন এবং আপনার ব্যক্তিগত যে তথ্য আছে আর দয়া করে আমি রিকোয়েস্ট করব কেউ যারা আমার Facebook এ নাই আরকি, তারা কেউ গিয়ে Facebook এ গিয়ে হাই হ্যালো লিখবেন না। ঠিক আছে? এত হাই হ্যালো দেখার সময় নাই। কারণ অনেকে আছে হাই হ্যালো দিয়ে অনেক উল্টাপাল্টা ফালতু মেসেজ দেয়। হ্যাঁ? আমি লাইভের ভিতরে এগুলা বলতে চাচ্ছি না। অনেকে বুঝতে পারতেছেন। কারণ এখনের আ এই দিনটা তো বুঝেনি যে এখনের আসলে মানে ছেলে-মেয়েগুলা মানে কি টাইপের ফাজিল আরকি, কি ধরনের মানে যাই হোক খারাপ কথা বলতে পারতেছি না। তো এগুলা যে এত ফাজিল আর মানে এত কি বলবো? মানে খারাপ বলার মতো না। তো গিয়ে কেউ হাই হ্যালো মেসেজ দিবে না। যদি কারো কোনো দরকার থাকে আপনার নাম প্লাস হচ্ছে গিয়ে আপনি কি জানতে চান, কি বিষয়ে জানতে চান এগুলো দেবেন। এজন্য আমি কেউ যদি আমাকে গিয়ে হাই হ্যালো দেয় আমি কিন্তু তাদের মেসেজ রেসপন্স করি না, তাদের কোনো উত্তর দেই না। ঠিক আছে? কারণ এ ধরনের মেসেজ আসলে এরা অনেক উল্টাপাল্টা আলতু-ফালতু মেসেজ করে। ঠিক আছে? এজন্য আমি এদের রেসপন্স করি না।
তো দয়া করে যাদের কোনো কিছু জানার দরকার থাকবে বা প্রয়োজন থাকবে কাইন্ডলি একটু আপনার বিস্তারিত দিয়ে আপনি কি জানতে চান সেটা দিবেন, তবেই আপনি রেসপন্স পাবেন। এছাড়া রেসপন্স পাবেন না। সরি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। কেন পারব না? যদি আমার আমার যারা দর্শক আছেন বা যারা আমাকে চেনেন জানেন আমি আমার আমার কাছে কোনো কিছু জানতে চাইছেন যে আমি সেটা মানে তাদেরকে উপকার করি না এরকম কেউ বলতে পারবেন না। ঠিক আছে? আ আমার কাছে আজ পর্যন্ত যারাই যেটা জানতে চাইছে আমি যতটুকু পারি, আমি যতটুকু জানি আমি সবাইকে চেষ্টা করি সঠিক আ আ ইনফরমেশনটাই দেওয়ার। ঠিক আছে? আমি কাউকে ভুল তথ্য কখনো দেই না। আমি যতটুকু জানি আমি অবশ্যই আমি যেটা নাও জানি আমি সেটা বলি যে, "এটা আমি শুনেছি বাট সঠিক কিনা আমি জানি না।" আমি এভাবে বলি। ঠিক আছে? তো যদি আপনি যিনি জানতে চেয়েছেন, ঠিক আছে? আপনার জাপানে গিয়ে বিপদে পড়লে যদি কোন সহযোগিতার দরকার হয় অবশ্যই বলবেন। কারণ যেহেতু আমি এখানে গত ৬ বছর ধরে আছি, এখানে আপনি যেকোনো সমস্যা পড়লে আশা করি আমি সমাধান করতে পারব। কারণ মোটামুটি কম বেশি সবকিছুই জানি বললেই চলে। ঠিক আছে? তো আশা করি যদি বিপদে পড়েন ইনশাআল্লাহ সাহায্য করতে পারব। কোন সমস্যা নেই। আহ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।